নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ঋষিকেশ। শুরু করছি নারদ। 26-এর ভোটের আর খুব বেশি বাকি নেই, কিন্তু এই ভোটের আগে বিজেপিতে ভাঙন কিন্তু অব্যাহত রয়েছে। ডোমকল পুরসভার 3, 4, 8 ও 10 নম্বর ওয়ার্ড থেকে প্রায় 500 বিজেপি কর্মী যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। উন্নয়নের ভরসায় তৃণমূলে যোগ, বক্তব্য নবাগতদের। দেখুন। স্বাধীনতা দিবসের দিন বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন দক্ষিণ কলকাতার জেলা বিজেপির প্রাক্তন সভানেত্রী সংঘমিত্রা চৌধুরী। দীর্ঘদিন বিজেপির নেতৃত্বে থাকার পর আক্ষেপ ছিল দলের কর্মীদের জন্য কিছু করতে পারছিলেন না। সেই সঙ্গে বেশ কিছু বিষয়ে তাঁর কিছু সমস্যাও হচ্ছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মুর্শিদাবাদের ডোমকলে গেরুয়া শিবিরে ধস। প্রতিশ্রুতি ভঙ্গ এবং সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগেই প্রায় 500 জন বিজেপি কর্মী যোগ দিলেন শাসক শিবিরে। এক স্বপ্নের পর স্বপ্ন দিয়ে ওরা ভাবেই বাংলায় প্রতিষ্ঠিত করতে চেয়েছিল হয়তো। সেই থেকে আমার এখন মমতা দিদির উন্নতি দেখে খুব নিজে ভালো লেগেছে, এবং তার উন্নয়নের জন্য আমরা সমস্ত যেসব আমাদের কর্মী আছে সবাইকে নিয়ে আমরা নতুনভাবে দিদির ছত্রছায়া এসেছি। ওখানকার যে সমস্ত আমাদের কাউন্সিলর আছে, ওয়ার্ড সভাপতি আছে এবং আমাদের যে সমস্ত নেতৃত্ব আছে, তাদের সহযোগিতায় এই বিজেপি কর্মীরা আর একটাও বিজেপিকে ভোট ফেলতে দেবে না, এটা আমরা বিশ্বাস। কারণ তারা বাংলাকে ভালোবেসে ফেলেছে ভ্রাতৃত্বের বাংলা হিসাবে। বাংলাকে ভালোবেসে ফেলেছে তারা সৌভ্রাতৃত্বের বাংলা, সংস্কৃতের বাংলা, যেখানে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, এসাই আমরা সবাই ভাই ভাই। এই বক্তব্যগুলো বলছে যে তারা বিজেপি থেকে কোনো প্রতিশ্রুতি নিয়েও তারা পায়নি, এগুলো সম্পূর্ণ মিথ্যা, 1 নম্বর। আর যারা এই কথাগুলো বলছে তাদেরকে তো আমি কখনো বিজেপি করে বলে মনেই করি না, কেননা তাদেরকে তো আমি কোনোদিন দেখেও নি কোনো বিজেপির পার্টি প্রোগ্রামে আসতে। রাজ্যে ক্ষমতা দখলের স্বপ্ন দেখছে গেরুয়া শিবির, স্বপ্ন দেখছে পালা বদলের। গত বিধানসভায় গেরুয়া শিবিরের 200 পারের স্লোগান ঠেকেছিল 77-এ, এখন সেই সংখ্যা দাঁড়িয়েছে 65-তে। এই অবস্থায় উত্তর থেকে দক্ষিণ, এমনকি বিজেপির শক্তিশালী গড়ে কর্মীরা আস্থা হারাচ্ছেন। আর যেখানে দলীয় কর্মীরাই আস্থা হারাচ্ছেন, সেখানে রাজ্যের মানুষের আস্থা কি অর্জন করতে পারবে গেরুয়া শিবির? মুর্শিদাবাদ থেকে রাকিবুল ইসলামের রিপোর্ট, কলকাতা টিভি। ভোটের আগে কেন এই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ, এবং এই ধারা কি যত নির্বাচন এগিয়ে আসবে তত বাড়বে? এই নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি নেত্রী অনামিকা ঘোষ। আপনাকে স্বাগত জানাবো আমাদের এই অনুষ্ঠানে। অনামিকা, আপনার কি বক্তব্য এক্ষেত্রে? এই যে ডোমকল পুরসভা 3, 4, 8 এবং 10 নম্বর ওয়ার্ড থেকে প্রায় 500 জন বিজেপি কর্মী সমর্থক তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিল, ভোট যত এগিয়ে আসবে এই ধারা কি আরো বাড়বে? হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি, বলুন। অনামিকা, আপনার কথা আমি শুনতে পাচ্ছিলাম, বলুন। কোথাও যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আমি আবারও চেষ্টা করব। তবে যে বিষয়টা দেখা যাচ্ছে, একের পর এক ঘটনা ঘটছে। কিছুদিন আগে তমলুকেও দেখা গিয়েছিল, সেখানেও বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান। তারপরে কলকাতাতে জেলা বিজেপির প্রাক্তন সভানেত্রী, তিনিও তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। আবারও এবার মুর্শিদাবাদের ডোমকল পুরসভা 3, 4 এবং 8, পাশাপাশি 10 নম্বর ওয়ার্ড থেকে প্রায় 500 জন বিজেপি কর্মী যোগদান তৃণমূল কংগ্রেসে, এবং প্রতিশ্রুতি ভঙ্গ এবং সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগেই এই বিজেপি কর্মীরা শাসক শিবিরে নাম লিখিয়েছেন বলে জানা যাচ্ছে। 2021 সালে বিজেপি স্লোগান দিয়েছিল আপকি বার 200 পার, কিন্তু সেক্ষেত্রে ঠেকে গিয়েছিল 77-এ। পরবর্তীতে সেই সংখ্যা বর্তমানে 64-65 জনের মতন বিধানসভাতে বিজেপি বিধায়ক সংখ্যা।
এবং এই অবস্থাতে দাঁড়িয়ে ক্রমশ শক্তি হারাচ্ছে বিজেপি, যেখানে তারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখেন। অনামিকা, যেটা জানতে চাইছিলাম যে 500 জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছে, তাদের অভিযোগ যে প্রতিশ্রুতি ভঙ্গ করা হয়েছে এবং বিজেপি সাম্প্রদায়িক রাজনীতি করছে, তার বিরুদ্ধেই মূলত সোচ্চার হয়ে তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করবে। কেন আটকাতে পারছেন না আপনারা? দেখুন, প্রথম কথা বলছি, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে দেখলাম যারা জয়েন করেছে, আমার তো জানা নেই মুর্শিদাবাদের একজন বিজেপির কার্যকর্তা হয়ে যে এরা আদৌ বিজেপি করে কি করে না। আর তারপর আমি নিশ্চিত এরা বিজেপি কর্মী নয়, কারণ যে তারা জয়েন করার সময় তৃণমূলের পতাকা ধরার সময় বলেছে বিজেপি থেকে কোনো সুবিধা পায় না। প্রথম কথা বলি, বিজেপি করতে গেলে রাষ্ট্রত্ববোধ দরকার, যেখানে কোনো সুযোগ সুবিধার জন্য নয়, রাষ্ট্রের জন্য, দেশের জন্য কাজ করতে হয়। আর সুযোগ সুবিধা পেতে গেলে অবশ্যই তৃণমূল যোগ দেওয়াটা একদম পারফেক্ট। তো বিজেপি সে করে না, সেই সুযোগ সুবিধা নেওয়ার জন্য তৃণমূলে গেছে, একদম পারফেক্ট দল। কিন্তু তারা তো এটাও বলছে যে প্রতিশ্রুতি ভঙ্গ করা হচ্ছে, সাম্প্রদায়িক রাজনীতি করে, যেটা বিরোধীরাও এতদিন ধরে বিজেপির বিরুদ্ধে অভিযোগ করে আসছে। আজ বিজেপি ছেড়ে এই ব্যক্তিরাও, তারাও কিন্তু বলছেন সাম্প্রদায়িক রাজনীতির অভিযোগ আপনাদের বিরুদ্ধে। না না, এটা একদম ভুল কথা। বিজেপি কখনোই সাম্প্রদায়িক দল নয়। আমরা বলি ভারত মাতা কি জয়। আমাদের দেশের প্রধানমন্ত্রী বলে সবকা সাথ সবকা বিকাশের কথা বলে, সবার উন্নয়নের কথা বলে। সবার উন্নয়নের কথা বিজেপি ভারতীয় জনতা পার্টি বলে। আর উন্নয়নের কোনো ধর্ম দেখা হয় না। যদি বলেন হিন্দুত্ব, দেখুন, হিন্দু কোনো ধর্ম নয়, হিন্দু একটা আদর্শ। ভারতবর্ষে হিন্দুত্বর আদর্শ, সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি নিয়ে হিন্দুত্ব। এখানে হিন্দু মুসলিমের কোনো ব্যাপার নয়। আমি মনে করি ভারতবর্ষের প্রত্যেকেই হিন্দু, মুসলিমও হচ্ছে আমাদের এই হিন্দুত্বের আদর্শ, ভারতীয় সংস্কৃতির আদর্শ। বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিসভায় একজনও মুসলিম মন্ত্রী আছেন? হ্যাঁ, বললাম বর্তমানে কেন্দ্রীয় মন্ত্রিসভায় একজনও মুসলিম মন্ত্রী আছেন কেন্দ্রীয় মন্ত্রিসভায়? প্রথম কথা হচ্ছে, বর্তমানে কেন্দ্রীয় কথা বলে লাভ নেই। আপনারা ওয়েস্ট বেঙ্গলের কথা বলুন। ওয়েস্ট বেঙ্গলে তো বিজেপির সরকার চলছে না। আমি কেন্দ্রে তো বিজেপির সরকার, ওয়েস্ট বেঙ্গলে তো বিজেপির সরকার চালাচ্ছে না। আরে আপনাদের পশ্চিমবাংলার কথা বলুন না। আপনারা তো আঞ্চলিক দল না, আপনি কেন কেন্দ্রে যাচ্ছেন? আপনারা তো আঞ্চলিক দল। আমি কোনো দলের নয় অনামিকা, আমি মুসলিম সম্প্রদায়ের নেতারা। সঞ্চালক ঋষিকেশ বলছি, আমি কোনো দল করি না। আমি বলছি কেন্দ্রীয় সরকার চলছে, বিজেপি সরকার চালাচ্ছে, সেখানে একজনও মুসলিম মন্ত্রী আছেন? বিজেপির কোন সাংসদের মুসলিম সাংসদ এই মুহূর্তে মনে পড়ছে? না, দেখুন, সেটা আমাদের নেতৃত্ব যেটা মনে করেছে, যেভাবে বিজেপি সাম্প্রদায়িক দল নয়, প্রমাণ আমি একটু চাইছিলাম আর কি। না, বিজেপি সাম্প্রদায়িক দলই নয়। আমাদের সঙ্গে তৃণমূলের প্রতিনিধি প্রসেনজিৎ ঘোষ রয়েছেন, আমি তাকেও স্বাগত জানাবো। প্রসেনজিৎ, আপনাকে স্বাগত জানাবো। যেটা জানতে চাইবো, যেটা অনামিকা বলছেন যে বিজেপি কোনোভাবেই সাম্প্রদায়িক দল নয়। আজকেই যারা এই বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন, তাদের অভিযোগ ছিল যে প্রতিশ্রুতি ভঙ্গ হয়েছে এবং সাম্প্রদায়িক রাজনীতি অভিযোগ। কিন্তু অনামিকা, বিজেপির প্রতিনিধি, তিনি বলছেন বিজেপি কোনো সাম্প্রদায়িক দল নয়। তাদের বিরুদ্ধে আপনারা এই মিথ্যে অভিযোগ করেন। দেখুন, গতকালকে আমাদের ডোমকল টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতির নেতৃত্বে বিজেপির 8 নম্বর ওয়ার্ড, 3 নম্বর, 4 নম্বর এবং 10 নম্বর ওয়ার্ড থেকে 500 জনেরও বেশি কর্মী তারা আমাদের দলে যোগ দিয়েছিল। এবং তাদের একটাই কথা, যে দলীয় নেতৃত্ব তাদেরকে যে প্রতিশ্রুতি দিয়েছিল, সেই প্রতিশ্রুতি মতো কাজ তাদের কাছ থেকে পায়নি। আর অনামিকা দেবীকে বলতে চাই, বিজেপি যদি সাম্প্রদায়িক রাজনৈতিক দলই না হয়, তাহলে ভারতবর্ষে একজন কেন্দ্রীয় মন্ত্রী দেখা, যিনি সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বা ইসলাম ধর্মের মানুষ। আজকে রাজ্যে একজন তো সাংসদকেও তো তারা প্রার্থী করেন, একজন তো বিধায়ককেও তারা প্রার্থী করেননি। এই থেকে তো বোঝা যায় যে বিজেপি সাম্প্রদায়িক রাজনীতিটা করে। আজকে শুভেন্দু অধিকারী ভাষাতেই তো আমি বুঝতে পারি আজকে তিনি কোন ভাষায় কথা বলেন। এ থেকে কি আমাদেরকে আর কি প্রমাণ দিতে হবে যে বিজেপি সাম্প্রদায়িক রাজনৈতিক দল? সেটা দেখুন, শুভেন্দুদা হিন্দুত্বের কথা বলে।
হিন্দুত্ব হচ্ছে, আমি মনে করি হিন্দুত্ব কোনো ধর্ম নয়, হিন্দুত্ব একটা আদর্শ, ভারতীয় সংস্কৃতি নিয়ে চলে, সংস্কৃতি নিয়ে চলে। এখানে হিন্দু মুসলিমের কোনো ব্যাপার না, মুসলিমরাও হিন্দুত্ব আদর্শ নিয়ে চলে, এটা ভারতবর্ষ ভারতীয় সংস্কৃতি নিয়ে চলে। অনামিকা, এটাই তো বিরোধীরাও বহুবার বলেছেন যে হিন্দুত্ব কোনো ধর্ম নয়, এটা তো বিরোধীরাও বহুবার বলেছে। এটা তো বিরোধীরা বহুবার বলেছে যে হিন্দুত্ব বা হিন্দু এটা কোনো ধর্ম নয়। বিদেশিরা, ব্রিটিশরা সিন্ধু বলতে পারতো না, সেখান থেকে হিন্দু কথাটা এসছে, তারা হিন্দু উচ্চারণ করত। সিন্ধু থেকে হিন্দুর এই শব্দটা আছে। আপনিও সেটাই বলছেন যে হিন্দু কোনো ধর্ম না, এটা ভালো লাগছে শুনে। প্রসেনজিৎ কি বলবেন? হিন্দু হচ্ছে আদর্শ। দেখুন, আমার একটাই কথা, হিন্দু হচ্ছে আদর্শ, হিন্দুত্ব আদর্শ, এই আদর্শ ভারতীয় সংস্কৃতি। এই ভারতে দেখুন, বিজেপি একটা রাজনৈতিক দল, তাদের কাজ হলো রাজনৈতিক আন্দোলন করা, মানুষের পাশে থাকা, রাজ্যের মানুষের বা দেশের মানুষের পাশে থাকা, ভালো কাজ করা। আজকে কোথায় কোথায় তাদেরকে ধর্মের নামে কেন রাজনীতি করতে হচ্ছে? আজকে শুভেন্দু অধিকারীকে কেন বলতে হচ্ছে জেলায় জেলায় গিয়ে সব হিন্দু একা, হিন্দু একা? আরে তারা রাজনৈতিক এজেন্ডা নিয়ে আলোচনা করছেন, সরকার রয়েছে। আজকে ভারতবর্ষে সেই নরেন্দ্র মোদী সরকারের যে তারা উন্নয়ন, সেটা বাংলার মানুষকে বোঝা যে তারা সরকারে কি কাজ করেছে, তাদের তো কোনো এজেন্ডা নেই। সেই জন্য তাদেরকে ধর্ম নিয়ে রাজনীতিটা করতে হচ্ছে। বাংলার মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করছে, কিন্তু বাংলার মানুষ বোকা নয়। তাদেরকে বিভিন্ন নির্বাচনে বিজেপিকে সঠিক উচিত জবাব কিন্তু ইভিএমের মাধ্যমে সেটা দিয়ে দিয়েছে। হিন্দুদের কেটে 10 মিনিট লাগবে, গঙ্গার জলে ভাসিয়ে দেবে, এই কথা আপনার দলের বিধায়ক এই মুর্শিদাবাদের মাটি থেকে বলেছে। কোন ভারতীয় জনতা পার্টির কোন ভরতপুরের বিধায়ক কি বলবেন এক্ষেত্রে? প্রসেনজিৎ দা, সাম্প্রদায়িক কেউ হয়, হুমায়ুন কবিরের কথা বলছেন অনামিকা। কিছু বলার নেই, কি বলবে? ওদের তো কিছুই বলার নেই, ওরা বারংবার এই মুর্শিদাবাদের কথা বলছেন। আজকে যোগী আদিত্যনাথ এসে কি বলেছিল? যে ইসলাম ধর্মের মানুষকে মাথা থাকবে নিচের দিকে, পা থাকবে উপরের দিকে। গত লোকসভা নির্বাচনে না, অনামিকা, এটা ঠিক নয় যে দুর্গাপুজো করতে দেয় না। দুর্গাপুজো এ রাজ্যে বহাল তবিয়তে হয়, দুর্গাপুজো করতে দেয় না, এই কথাটা ঠিক নয়। আজকে যোগী আদিত্যনাথ কি বলেছে? আজকে যোগী আদিত্যনাথের কথাটা বলে যাবে। আজকে হুমায়ুন কথা বলছে। আজকে মুর্শিদাবাদ জেলায় তারা সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করার চেষ্টা করছে। আজকে মুর্শিদাবাদ জেলায় এই অনামিকা সাহায্যে দেখেছি গৌরী শঙ্কর দত্ত নামে আজকে কথা বলতে কিছুদিন আগে উনি তো জেলার বিজেপি সভাপতির বিরুদ্ধে রাস্তায় আন্দোলন করে। আজকে তিনি পেছনে এসে বড় বড় কথা বলছেন। আপনার কাছে রাজনীতি আমাদেরকে শিখতে হবে নাকি? আপনার মুর্শিদাবাদ জেলায় বিজেপির কি আছে? আজকে সাম্প্রদায়িক একজন অনামিকা প্লিজ, অনামিকা প্লিজ, অনামিকা প্লিজ, শান্তি বজায় রাখুন, অনামিকা প্লিজ, অনামিকা। দাদা শুনুন, আপনাদেরকে অনেক নমস্কার, কারণ আপনাদের নেত্রী যেটা পারে ভারতীয় জনতা পার্টির কোন নেতা কোন কর্মী পারবে না। আপনাদের নেত্রী মাননীয়া যে বিজেপির কাজ হচ্ছে আপনার এলাকায় এলাকায় যাওয়া, তারা ধর্মীয় সুশ্রীর রাজনৈতিক ভাবে মেরুকরণ করার চেষ্টা করে। অনামিকা প্লিজ, অনামিকা প্লিজ, অনামিকা আসবো আপনার কাছে। অনামিকা একটু থামতে হবে। আমি প্রসেনজিৎ অনর্থক আলোচনা করে লাভ নেই, আমি বিষয়ে আসি। প্রসেনজিৎ, যেটা এই যে 500 জন বিজেপি কর্মী সমর্থক তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন, অনামিকা বলছেন যে এরা বিজেপি নয়, এরা কোথায় বিজেপি করে অনামিকার জানা নেই। আমার এক্ষেত্রে আরেকটু সংযোজন, যে মুর্শিদাবাদে ডোমকলে সত্যি কি বিজেপির এতটা শক্তি রয়েছে যারা তৃণমূল কংগ্রেসে যোগদান করলো? আপনাকে বলি অনামিকা দেবী, তিনি যদি তার যদি বিশ্বাস না হয়, তিনি আমি ওপেন চ্যালেঞ্জ করছি, তিনি ডোমকলে আসুক। আরে ডোমকলে তো বিধানসভা নির্বাচনে লোকসভায় 12,000 ভোট পেয়েছিল। আজকে কিছু কিছু এলাকায় বিজেপি রয়েছে, তাদের মধ্যে থেকে কিছু কর্মী তারা যোগদান করছে, তাহলে তিনি নিজে স্বীকার করছেন। বলতে দিন, আপনার কাছে আসবো আমি। অনামিকা, আপনি সময় পাবেন। অনামিকা প্লিজ, আপনি আসুন না, আপনি আসুন। আপনি ডোমকলে এসে দেখে যান, বাজিতপুরে, লক্ষ্মীনাথপুরে যারা যোগদান করেছে তাদের সঙ্গে কথা বলো। আজকে দেখে যান না, আজকে দেখে যান। আপনি চুপচাপ থাকুন, আপনি বলুন বহরমপুরের বিধায়ক কি কাজ করেছে বলতে পারবেন? আজকে বলুন। আমি প্রসেনজিৎ ঘোষ আপনাকে চ্যালেঞ্জ করছি, আপনি ডোমকলে
ব্যক্তিগত আক্রমণ করবেন না অনামিকা, ব্যক্তিগত আক্রমণ করবেন না, বিষয়ে থাকুন। অনামিকা দুজনকে বলবো বিষয়ে থাকুন, ব্যক্তিগত আক্রমণ নয়, কেউ কাউকে ব্যক্তিগত আক্রমণ চ্যালেঞ্জ করছি, আপনি ডোমকল আচ্ছা, আসুন। ঘোষ চ্যালেঞ্জ আপনি করছে, ঘোষকে, ঠিক আছে, তারা খুব কোন দল ভালো। করতো? আপনি ডোমকলে যারা আপনাদের দলের কার্যকর্তা আছে, আপনারা আসুন না, আপনাদের দলের কার্যকর্তাদেরকে আপনারা দেখেছেন, জিজ্ঞেস করুন না তারা কোন দলটা করতো। আপনি বহরমপুরে বসে বলে দেবেন যে কারা ডোমকলে দল করে আর কারা দলটা করে না। আপনার মন্ডল সভাপতি আছে, আপনি তাকে জিজ্ঞাসা করুন। আপনি আপনাদের মন্ডল সভাপতিকে বিজেপি কোলে অনেক করেছে। আরে মুর্শিদাবাদ জেলায় আপনাদের মন্ডল প্রসেনজিৎ এক মিনিট, অনামিকা আমার প্রশ্ন এখানে আপনার কাছে যে আপনি যে অভিযোগটা করছেন যে তৃণমূলকে বিজেপি সাজিয়ে আবার তারা তৃণমূলে জয়েন করাচ্ছে, এতে শাসক দলের লাভ কি? এবং নির্বাচনের এতগুলো মাস আগে, প্রায় 9-10 মাস আগে, এতে লাভ কি তৃণমূলের? এই শো করিয়ে লাভটা কি হবে? দেখুন এখন পরিষ্কার কথা, কারণ মমতা ব্যানার্জি দেখুন মুর্শিদাবাদ জেলায় তৃণমূল কংগ্রেসের এমন অবস্থা হয়নি। প্রসেনজিৎ প্লিজ অনামিকাকে বলতে দিন, আমি আসবো আপনার কাছে। প্রসেনজিৎ ওনাকে বলতে দিন, আমি আসবো আপনার কাছে। অনামিকা বলুন, অনামিকা বলুন। যেটা বলছিলাম, বলছি 21শে জুলাইয়ের মধ্যে মুখ্যমন্ত্রী বলেছিলেন এসআইআর নিয়ে যে একটাও নাম বাদ দেব না। তারপর উনি আবার কিছুদিন আগে স্টেটমেন্ট দিলেন যদি বহিরাগত হয় নিশ্চয়ই ভারত সরকার যেটা করবে, যেটা ভালো বুঝবে সেটা করবে। আর আমি বলছি এসআইআর যদি হয় এই পশ্চিমবঙ্গের মধ্যে সব থেকে মুর্শিদাবাদে, যেখানে রোহিঙ্গা বাংলাদেশ মানে অনুপ্রবেশকারী মানে বসবাস সব থেকে বেশি, এই তৃণমূলের এই সমস্ত নেতারা, ব্লকের নেতারা, যারা ওই রাতের অন্ধকারে মানে কাঁটাতার দিয়ে ঢুকে বাংলাদেশি রোহিঙ্গাদেরকে ঢুকে মানে একদিনে আপনি যখন এটা বলবেন রাতের অন্ধকারে কাঁটাতার পেরিয়ে এপারে চলে আসছে, তখন তৃণমূল আবার বলবে যে বিএসএফ তাহলে কি করে? তৃণমূল আবার বলবে বিএসএফ তাহলে কি করে? প্রসেনজিৎ বেশ, আপনার বক্তব্য শুনেছি, এবার প্রসেনজিৎকে বলতে দিন, প্রসেনজিৎ। দেখুন উনি যে কথাটা বলছেন না, এখন আমরা চ্যালেঞ্জ করছি অনামিকা দেবী আপনাকে যে রাজ্যের কোন সঠিক যারা কাগজপত্র রয়েছে, রাজ্যের যারা প্রকৃত ভোটার, একজনের ভোটও আপনারা কাটতে পারবেন এসআইআর এর মাধ্যমে। আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলেছে যে এসআইআর যদি করতে হয় সারা ভারতবর্ষে করা হোক। এসআইআর যদি এই ভোটার লিস্টে যদি কারচুপি থাকে তাহলে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করুক, আমাদের এমপিরাও পদত্যাগ করবে, আবার নতুন করে লোকসভা ভোটটা হোক না। আজকে অনামিকা দেবীরা বড় বড় কথা বলছেন, আজকে ভারতবর্ষের সব রাজ্যে এসআইআর চালু করুক। আজকে ওই ভোটারদের ভোটে তো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে। আজকে তিনি বলছেন যে মুর্শিদাবাদ জেলায় বেশি ক্ষতিগ্রস্ত, আজকে বর্ডারগুলোতে কার পুলিশ থাকে আর বিএসএফ গুলো কি করে? অনামিকা দেবী আজকে নরেন্দ্র মোদী অমিত শাহ কি করছেন? আজকে সীমান্ত পাহারা দিতে পারে না, আজকে তারা সীমান্ত পাহারা দিতে পারে না, আজকে তারা বড় বড় কথা বলছেন। আজকে বিজেপির বিধায়ক স্বপন বিশ্বাস তারা কোথায় মানুষ ছিল? আজকে অশোক কীর্তনিয়া তাদের নাম নেই 2002 লিস্টে, আজকে বাংলাদেশ থেকে এসে তারা রাজ্যের যারা ভোটার হয়েছেন। আজকে নিজের দলে দেখুন আপনারা, আজকে প্রচুর বাংলাদেশের মানুষ আপনাদের তারা দল করছে নদিয়াতে, আজকে বনগাঁ সাইডে। আজকে কি করে আসতে পারে? আজকে বর্ডারে বিএসএফ কি করে? আজকে অমিত শাহ কি করে? দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, আর আপনি বড় বড় লেকচার দিচ্ছেন। আপনি এসআইআর করে আপনাদের ক্ষমতা থেকে ওপেন চ্যালেঞ্জ করলাম, মুর্শিদাবাদ জেলায় একজন ভোটারের নাম কেটে দেখান, তাহলে জানবো আপনাদের ক্ষমতা আছে। সারা ভারতবর্ষে এসআইআরটা চালু করুন, শুধু যেখানে যেখানে বিজেপি বিরোধী দল ক্ষমতায় রয়েছে সেই রাজ্যে কেন এসআইআর হবে? আজকে গুজরাটে এসআইআর হোক, আজকে মহারাষ্ট্রে এসআইআর হোক, সারা ভারতবর্ষে হোক। আর বিজেপির ক্ষমতা থাকলে, সব সাহস থাকলে, আজকে নরেন্দ্র মোদী সাহস থাকলে তিনি পদত্যাগ করুন, আমাদের সংসদরাও পদত্যাগ করবে, নতুন করে ভোটাধিকার প্রয়োগ করা হবে। আজকে মানুষকে আজকে অন্যান্য ভয় দেখানোর চেষ্টা করবেন না। আজকে মুর্শিদাবাদ জেলায় রোহিঙ্গা থেকে আপনারা বলতে পারবেন? আপনি বহরমপুরে বসে আপনি বলে দেবেন রোহিঙ্গা থাকে ভোটারে আপনার কি করে বিএসএফ? আজকে অমিত শাহ কি করছেন? অমিত শাহ পদত্যাগ করুক, নরেন্দ্র মোদী পদত্যাগ করুক, যে সীমান্তে তারা নিরাপত্তা দিতে পারছেন না। আজকে কি রাজ্য পুলিশ নিয়ন্ত্রণ করে ভোটারগুলোকে? পদত্যাগের কথা মানায় না। আজকে কারণ আপনারা বলবেন যে রাতের অন্ধকারে বাংলাদেশে ঢোকে? যে মুখ্যমন্ত্রী আপনার নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন, অমিত শাহকে পদত্যাগ করতে বলুন, রাজনাথ সিংকে পদত্যাগ করতে বলুন। যদি লজ্জা আরে আপনি মুখ্যমন্ত্রী, আপনার কি সংবিধানের নিয়মটা জানেন? ভারতবর্ষের সংবিধান কি জানেন? আজকে সংবিধানের নিয়ম জানেন কি?
বহু অধিকারীকে মানুষ চুরি করে এপার ভোটে বাংলায় জিতেছে। চলে এসেছেন, আজকে তাদের শুভেন্দু অধিকারী এসআইআর করে চুরি করে তাদেরকে ভোটে তাড়াবেন, জিতেছে। কিন্তু এমন আজকে চুরি করে ভোটে জিতেছে শুভেন্দু অধিকারী। প্লিজ 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 প্রসেনজিৎ, এমন নেতা তো আপনাদের দলে রয়েছেন, বিধায়ক হয়ে গিয়েছেন, যাদের এই 2002 সালে ভোটার লিস্টে নামই নেই, কারো আবার বাবা মায়েরও নাম নেই। এগুলো কি বলবেন? আজকে অশোক কীর্তনিয়া, স্বপন মজুমদার, স্বপন মজুমদারের বাবা মায়ের নাম নেই, মায়ের নাম নেই ভোটার লিস্টে। স্বপন মজুমদার, অনামিকা কি বলবেন এদের বিরুদ্ধে? আরে উনি হয়তো জানেন না ওদের বিধায়ক ওই দুজন। অনামিকা দেবী তো জানেন না যে বলতে দিন না ওনাকে। প্রসেনজিৎ দা, আপনি স্বপন মজুমদারের কথা বলছেন, অশোক কীর্তনিয়ার কথা বলতে দিন, ওনাকে বলতে দিন। হ্যাঁ বলুন, অনামিকা বলুন। বলছি প্রসেনজিৎ দা, আপনাকে একটা কথা বলি, আমি অত কিছু জানি না, সত্যি অত কিছু জানি না। যে বাচ্চার জন্ম হয় নাকি সেটা সত্যি আমার অত কিছু জানা নেই, আপনাদের নেত্রীর জানা আছে। তবে আমি সামান্য নগণ্য যেটুকু জানি সেটুকুই আপনাদের সামনে উপস্থাপনা করছি। আমার জানা নেই যে কাজী নজরুল ইসলাম নাকি অনামিকা অপ্রাসঙ্গিক জিনিস নিয়ে আলোচনা করছেন। অনামিকা, যেটা জানতে চাইলাম সেটা নিয়ে বলুন। আপনি এসআইআর এর কথা বললেন, এই সময় এসআইআর, গোটা দেশে এসআইআর নিয়ে চর্চা চলছে, এ রাজ্যে এসআইআর হবে। বাংলাদেশ থেকে আমি বলি বাংলাদেশ থেকে অবশ্যই গোটা দেশে বাংলাদেশ থেকে আমরা স্বাগত জানাবো। কাপড়ে পালিয়ে আসতে হয়েছিল। সেই সমস্ত হিন্দুরা, আমরা ভারতীয় যারা আছি তাদের জায়গা আছে, কিন্তু কোন অনুপ্রবেশকারী রোহিঙ্গাদের জায়গা নেই এই ভারতবর্ষে। ভারতবর্ষ ভাগ হয়েছিল আজকে ধর্মের কারণে, আজকে কিসের জন্য? পশ্চিম বাংলার মাটিতে কোনো রোহিঙ্গা নেই। আপনি জানবেন যে ধর্মীয় উৎপীড়নের কারণে এদেশে তারা চলে এসছে। পাগলের বক্তব্য আপনার কাছে তথ্য আছে কোনো ধর্মীয় উৎপীড়নের কারণে যে তারা এসছে? আজকে তথ্য আছে? শুভেন্দুর ভাষায় আপনি কথা বলবেন না। এটা প্রুফ করা সম্ভব? সত্যি আমি মানে আপনারা কি ইতিহাস ভুলে গেছেন? প্রুফটা কিসের? আজকে প্রুফটা আপনারা কিসের? চলে যান, নদীতে প্রুফ তো করতে চলে যান হবে। আপনারা। অনামিকা, সিএএতেই বলা আছে, সিএএতেই বলা আছে, সিএএতে বলা আছে, সেখানে প্রুফ দিতে হবে যে সে ধর্মীয় উৎপীড়নের কারণে এদেশে চলে এসছে। আমরা জানি দাদা, আমাদের তাহলে আবার বলছেন কেন প্রুফ কিসের? আমার দাদু, আমার ঠাকুমা, আমার দাদু এক কাপড়ে বেরিয়ে এসেছে। তারা সেই সময়কার দিনের পর দিন চোখের জল আমরা দেখেছি। আমরা জানি তাদের আমরা বংশধর, আমরা জানি ঠাকুমা দাদুকে কাঁদতে কাঁদতে শুনেছি সেই দিনকার গল্প। আপনি শুনেছেন? তারা ভিটে মাটি পুকুর তারা ছেড়ে এক কাপড়ে প্রুফ কি করে দেবেন? তার প্রুফ চাইতো। আপনি আপনার ঠাকুমা দিদার প্রুফ দিতে পারবেন? বার্থ সার্টিফিকেট আছে, তাদের ভোটার লিস্টে নাম আছে, মুখে কথা তো হবে না। অনামিকা, গায়ের জোরে এটাই তো চাইছে। আপনি সিএ এসআইআর এর যে তথ্যগুলো চাইছে এগুলো দেখছেন না আপনি তার মানে এই বিষয়গুলো জানেনই না, শুধু মুখের কথা তো হচ্ছে না। এটা নিয়েই তো প্রশ্ন তোলা হচ্ছে যে এই ডকুমেন্টস গুলো চাইছে তো, যে আপনার মা ঠাকুমা তাদের বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে। বিরোধীরা তো সেটাই বলছে। না প্রসেনজিৎ দা, আমার অনেক আপনার সাথে অনামিকা প্লিজ শুনবই না। যে বিরোধী দল বাংলাদেশ থেকে ধার করে এখানে প্রধান বানায়, সেই দলের কাছ থেকে কোনো কথাই শুনবো না, সেই দলের কাছে কোনো কথা শুনবোই না। আরে আপনারা তো আপনার কথা তো শুনবো না। যে দলের প্রধানমন্ত্রী চুরি করে ভোটে জিতে বেনারস থেকে, আপনার প্রধানমন্ত্রী তো চুরি করে ভোটে জিতে এসেছে, একটা ভোট চোর। আপনার দল তো ভোট চোর। আপনার কাছে আমরা কি জানবো? আপনার কথা কি শুনবো? শুভেন্দু অধিকারী তো চুরি করে ভোটে জিতেছে। আপনার শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে চুরি করে ভোটে জিতেছে, নন্দীগ্রামে চুরি করে ভোটে জিতেছে শুভেন্দু অধিকারী। আপনি তো দেশদ্রোহী। অনামিকা, যাকে তাকে দেশদ্রোহী বললে ভারতের সংবিধানকে মানে না তো। দেশদ্রোহী বললে দেশদ্রোহী হয় নাকি? প্রশ্নের উত্তরে কেউ নয়। আপনি তো দেশদ্রোহী। নরেন্দ্র মোদীও প্রশ্নের ঊর্ধ্বে নয়। অনামিকা, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, নরেন্দ্র মোদীও প্রশ্নের ঊর্ধ্বে নয়। আজকে ব্রিটিশদের দালালি করতে আরএসএস, নরেন্দ্র মোদী প্রশ্নের ঊর্ধ্বে নয়। যদি সেখানেও সমস্যা থেকে থাকে, বিরোধীরা প্রশ্ন করে, তার উত্তর দিতে হবে। সেই সরকার ব্রিটিশদের দালালি করত। দেখুন, আপনাদের চ্যানেলে একটা কথা আপনারা তো ব্রিটিশদের দালালি করেছেন। আপনাদের রক্ত দালালি আছে।
কাজ করেছেন, আপনার কাছে বক্তব্য শুনবো আপনার। আমি ভারতবর্ষের নাগরিক হিসাবে আমার অধিকার আছে নরেন্দ্র মোদীকে প্রশ্ন করা। উনি বেনারসে কিভাবে জিতেছেন সেটা প্রমাণ করুন। শুভেন্দু অধিকারী কিভাবে জিতেছে বাংলার মানুষ জানে। একসাথে কথা বললে না, কারো কথা শোনা যাচ্ছে না। আপনাদের দলের সমর্থকরাও কারো কথা শুনতে পাচ্ছেন না। দুজনে একসাথে কথা বললে কারো কথা শোনা যাচ্ছে না। প্রসেনজিৎ দা বলুন আপনি, তারপর আমি আসবো অনামিকার কাছে। দেখুন, উনি যে কথাগুলো বলছেন আজকে, আগে তো এসআইআরটা কি সেটা জানতে হবে। আজকে আমাদের দলের প্রশ্ন, এসআইআর যদি করতে হয় সারা ভারতবর্ষে করতে হবে, এক। আর দ্বিতীয়ত, যদি নির্বাচন কমিশনকে আগে বলুক যে না এই ভোটার লিস্টে কারচুপি রয়েছে, তাহলে সেই ভোটারদের রায়ে নির্বাচিত সকল জনপ্রতিনিধি, সে প্রধানমন্ত্রী হোক, স্বরাষ্ট্রমন্ত্রী হোক, আর আমার দলের সাংসদরাই হোক, সকলকে ইস্তফা দিতে হবে। আমাদের নেতা তো বলেছেন যে আমরাও ইস্তফা দিচ্ছি, প্রধানমন্ত্রী ইস্তফা দেন, নতুন করে বলা হয়েছে এবং আপনার নতুন বলা হয়েছে আপনার বলা হয়েছে সরকারও। আমার দলের তো স্ট্যান্ড আমরা জানিয়ে দিয়েছি। বেশ, আপনার বলা হয়েছে আর ডিস্টার্ব করবেন না। অনামিকা, দেখুন, উনি যেটা বলতে চাইছেন, প্রধানমন্ত্রী ওনার যা বলছেন, উনি কতটা জানেন আমার জানা নেই। তবে আমি বলছি এটা ভারত, মানে শুধুমাত্র মোদিজি বলছে এমন নয়, এটা ভারত সরকারের দ্বারা প্রত্যেকটা গোটা ভারতবর্ষে এসআইআর হবে। আপনারা দেখেছেন বিহারে হয়েছে, পশ্চিমবাংলায় হবে, গোটা ভারতবর্ষ জুড়ে হবে। এতে নির্বাচন কমিশনের দ্বারা, এতে তৃণমূলে এত গাত্রদাহ হচ্ছে কেন আমি তো বুঝতে পারছি না। উনি যদি তৃণমূলের প্রত্যেকটা নাগরিক হোক, আমি মনে করি ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিকের উচিত পাশে দাঁড়ানো, নির্বাচন কমিশনের পাশে দাঁড়িয়ে এই এসআইআর কে সাফল্যমণ্ডিত করার প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব। কেন এত গাত্রদাহ হচ্ছে তৃণমূলের আমি বুঝতে পারছি না। কারণ অনামিকা, এটা যেমন ঠিক, অনামিকা অনামিকা এবার আমি বলি, এই যে যেটা আপনি বলছেন, অনামিকা প্রসেনজিৎ প্লিজ, অনামিকা এবার আমি বলি যে বিরোধীদের বক্তব্য কেন এখানে। দেখুন, বিহারে এসআইআর হয়েছে, 65 লক্ষ মানুষের নাম বাদ চলে গেছে। সেখানে দেখা যাচ্ছে কুকুরের নাম রয়েছে, তাদের ফ্যামিলির তাদের নাম রয়েছে, অর্থাৎ কোথাও কুত্তা মা বা এরকম কিছু বলে নাম রয়েছে ভোটার তালিকাতে। হচ্ছে এমন কিছু তথ্য চাওয়া হচ্ছে যেটা সাধারণ মানুষের কাছে নেই। প্রশ্নটা সেখানেই। আর সারা বছর ধরেই তো এই ভোটার তালিকা সংশোধন হয়, তাহলেও কি করে মৃত ভোটাররা সেখানে থেকে যাচ্ছে? প্রশ্ন তুলছে বিরোধীরা। এই জায়গাগুলোতেই প্রশ্নের উত্তর পাওয়া যাচ্ছে না। যাই হোক, আমাদের আজকের এই অনুষ্ঠান, বিরোধীরা প্রশ্ন তুলবে তো, বিরোধীরা প্রশ্ন তুলবে, আপনারা কেন নির্বাচন কমিশনের পক্ষ নিয়ে কথা বলছেন এটাও বোঝা যাচ্ছে না। নির্বাচন কমিশন তো স্বাধীন সংস্থা, বিজেপি হঠাৎ করে নির্বাচন কমিশনের মুখপাত্র কেন হয়ে যাচ্ছে? বেশ, আমাদের আজকের অনুষ্ঠান শেষ করতে হবে। অনামিকা এবং প্রসেনজিৎ দুজনকেই ধন্যবাদ জানাবো। আমাদের আজকের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। নারদ আজ এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।